শহরে পৌঁছে গেল রবসান রবিনহো। ভারতীয় ফুটবল কোন দিকে যেতে চলেছে, এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে কাফা নেশনস কাপে ইরানের মুখোমুখি হচ্ছে ভারত, ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ, তো সেটা নিয়ে দু একটা কথা বলে নেব আজকের ভিডিওতে। প্রথমে কাফা নেশনস কাপ নিয়ে শুরু করি। হয়তো অনেকের কাছে এটা কম ইন্টারেস্টিং বিষয়, কিন্তু এটা নিয়েই আগে আলোচনা করে নিচ্ছি। আজকে বিকেল 5:30 থেকে ইরানের মুখোমুখি হতে চলেছে ভারত। খুব ইম্পর্টেন্ট ম্যাচ। ইরানের র্যাঙ্কিং আপনারা জানেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মাত্র 20 নম্বর জায়গায় আছে ইরান। এবং ইরানের টিম পৃথিবীর বিখ্যাত টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমদেরকেও বিপদে ফেলে দেয় এবং তাদের সঙ্গে সমানে সমানে লড়াই করার ক্ষমতা রাখে। তো তাদের বিরুদ্ধে 90 মিনিট ধরে লড়াই করাটাই ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। হার জিত ড্র এসব নিয়ে ভাবনা চিন্তা অনেক দূরে। ইরানের বিরুদ্ধে ম্যাচ ড্র করা আর এশিয়া কাপের নকআউট স্টেজ বা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়া প্রায় একই রকম। মানে এক কথায় বললে দুটোই ইম্পসিবল লেভেলের কাজ, তো সেইটা নিয়ে আশা না করাই ভালো। তো আমাদের প্রাথমিক টার্গেট থাকবে যতটা সম্ভব কম গোলে হারা। যদিও প্রথমে একটা ড্র করার চেষ্টা আমরা হয়তো করব, আর সেটাতে সফল যদি না হতে পারি যতটা কম গোলে হারা যায়, 1 বা 2 গোলের থেকেও 1 গোলে হলে সব থেকে ভালো হয়। এবং সেটাও যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ এই বর্তমান ভারতীয় টিমের কাছে। যদিও কোচ খালিদ জামিল আমাদের আইএসএল বলুন বা ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টে বলুন, দুর্বল দল নিয়েও বড় দলকে আটকে দেওয়ার ক্ষমতা রাখে, এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে আমরা দেখতে পারি। আর আমি লাস্ট ইরানের যে খেলাটা দেখলাম, আফগানিস্তান আর ইরানের একটা খেলা হয়েছিল কিছুদিন আগে, তো সেখানে দেখলাম যে প্রথমে ইরান একটুখানি ক্যাজুয়াল খেলছিল এবং আফগানিস্তান কিন্তু প্রথম গোলটা করে দেয়, কিন্তু তারপরেই শুরু হয় ইরানের ঝড়। যদিও আমি বলবো আফগানিস্তান ভালোই খেলেছে, কারণ স্কোর লাইন হয়েছিল ফাইনালি 3-1। 3টের বেশি গোল তারা কনসিড করেনি। যদিও এই আফগানিস্তানের কাছে আমরা কিন্তু লাস্টে হেরে গেছিলাম, লাস্ট যে ম্যাচটা খেলেছিলাম। তাই একটা বিশাল চ্যালেঞ্জ ভারতের সামনে, এবং সেই চ্যালেঞ্জটা কিভাবে উতরাতে পারে আমাদের টিম ইন্ডিয়া, সেই দিকে আমাদের সকলেরই চোখ থাকবে আজকের ম্যাচটার দিকে। নেক্সট যদি চলে আসি, ভারতীয় ফুটবল কোন দিকে যেতে চলেছে বা কি হচ্ছে এই মুহূর্তে। প্রবলেমটা হচ্ছে আইএসএল নিয়ে কোর্টের একটা নির্দেশিকা বেরোলেও যে জিনিসগুলো করতে বলা হয়েছে তারপরেও প্রচুর জটিলতা রয়েছে। কারণ ক্লাবগুলোর কাছে ক্লিয়ার সিগন্যাল বা গ্যারেন্টি তখনই যাবে যখন এমআরএ সাইন হবে। সেটা এফএসডিএল এর সঙ্গেও হতে পারে বা নতুন কোনো সংস্থার সঙ্গেও হতে পারে, কিন্তু সেই এমআরএটাই কিন্তু বাকি ক্লাবগুলোকে গ্যারেন্টি দেবে যে এখানে ভবিষ্যৎটা সিকিওর। কিন্তু তার আগে পর্যন্ত ক্লাবগুলো কিন্তু নিজেদের সিদ্ধান্ত থেকে অতটা সরতে চাইছে না। বিষয়টা তারা কিছুটা নরম হলেও, একটা 50-50 জায়গায় এলেও ব্যাপারটা কিন্তু সেই স্থিতাবস্থাতেই রয়েছে। এবং অনেকেই জিজ্ঞেস করেছিলেন এবছর অন্যান্য ক্লাবের ট্রান্সফার নিউজ সেইভাবে আসেনি, তার কারণ কিন্তু এটাই, ক্লাবরা কিন্তু এখনও তারা আইএসএল খেলবে, পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে, এই রকম ব্যাপার হয়নি। প্রথম সমস্যাটা দেখা যাবে সুপার কাপ নিয়ে, কারণ ক্লাবগুলো আদৌ সুপার কাপ খেলবে কিনা এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে। 2 নম্বর বিষয় হচ্ছে সুপার কাপটা হবে কোথায়। গতবার পর্যন্ত উড়িষ্যা গভর্নমেন্ট এআইএফএফকে সাহায্য করে সুপার কাপটা উতরে দিয়েছিল। এবছর থেকে তারাও কিন্তু ওড়িশা এফসির সঙ্গে যে সহযোগিতাগুলো করতো সেটা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন চলে এসছে। ফলে এবছরও উড়িষ্যা সেটা অর্গানাইজ করতে পারবে কিনা এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যে সময় সুপার কাপ হওয়ার কথা সে সময় কলকাতায় দুর্গাপুজো থাকবে, ফলে কলকাতায় হওয়ার সম্ভাবনাটা নেই বললেই চলে। তবে কিছু দলের কাছে সুযোগ খুলে যাবে, কারণ তারা সেরকম কম্পিটিশন ফেস করবে না এবং সুপার কাপে একটা এএফসি স্লট আছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো আশা করে নিন বা ধরেই নিন যে গত কয়েক বছর আমরা যে জঘন্য লেভেলে সুপার কাপ দেখেছিলাম, এবছর সেটা আরও হয়তো খারাপ লেভেলেরও হতে পারে। এর মাঝখানে যেরকম নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী এটাই ভাবা হচ্ছে যে অক্টোবর মাসের 30 তারিখের মধ্যে নতুন বোর্ড গঠন, কনস্টিটিউশন, অ্যাপ্লিকেশন সব কিছু হয়ে যাবে। সেখানেও বেশ কিছু প্রশ্নচিহ্ন আছে। এই বোর্ডই থাকবে, নতুন বোর্ড আসবে, তারা কি ভাবনা চিন্তা করছে, তারা নিজেদেরকে গোছাতে একটু সময় নেবে। যে সংস্থার সঙ্গেই এমআরএ সাইন করুক না কেন, সেই এমআরএটা একটা দীর্ঘকালীন হবে, অনেক ভাবনা চিন্তা করতে হবে, চুক্তিপত্র বারবার দেখতে হবে, কোনো সমস্যা আছে কিনা খুঁজে বার করতে হবে। একটা বড় প্রসিডিওর, চোখ বন্ধ করে তো আর এমআরএতে সই করে দেওয়া যাবে না। তো এই সমস্ত বিষয়গুলো আসবে। এরপর যে সংস্থার সঙ্গে চুক্তি হবে সেই সংস্থার সঙ্গে বসে আইএসএল এর সূচি তৈরি করতে হবে।
এবার এখানে বলে রাখা ভালো, যতক্ষণ না পর্যন্ত এই এমআরএ সাইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ক্লাব কিন্তু ইনভলভ হবে না এতে। আর সুপার কাপ নিয়ে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মোহনবাগানের ক্ষেত্রে সুপার কাপ নিয়ে একটা প্রবলেম রয়েছে, কারণ ওই সময় মোহনবাগানের ACL2 এর খেলা রয়েছে, যে সময় সুপার কাপ করার ভাবনা চিন্তা অ্যাটলিস্ট চলছে। ফলে মোহনবাগান পুরোদমে সুপার কাপের জন্য ঝাঁপিয়ে সুপার কাপ থেকে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে বা AFC স্লটটা পেয়ে যাবে, এরকম ভাবনা চিন্তার জায়গাতেও অনেক প্রবলেম রয়েছে, যেহেতু AFCর ACL2টা রয়েছে। তো এক কথায় বললে ISL নিয়ে জটিলতা এখনও কিন্তু প্রায় একই জায়গায় রয়েছে কোর্টের রায় পাওয়ার পরও, যেটা আমরা ভেবেছিলাম যে খুব সহজে মিটে যাবে, প্রবলেম হবে না, সব চুক্তি টুক্তি সাইন হয়ে যাবে এবং ISL শুরু হয়ে যাবে। তো সেটা আপাতত হওয়ার কোনো জায়গা দেখা যাচ্ছে না। আর আজ সকালে রবসান রবিনও কলকাতায় চলে এসছে, হয়তো আজকেই তিনি মাঠে যাবেন, প্র্যাকটিসে যোগ দেবেন। প্র্যাকটিস কতটা করবেন সেটা পরের বিষয়, বাকি প্লেয়ারদের কোচের সাথে ইন্ট্রোডিউস করা, কথাবার্তা বলা, সেইগুলো করতেই হয়তো আজকের দিন কেটে যাবে। কাল থেকে হয়তো আস্তে আস্তে তিনি প্র্যাকটিসের মধ্যে ঢুকে যাবেন। হাতে মাত্র বলতে পারেন 15টা দিনই রয়েছে, তার মধ্যেই যা করার করতে হবে। তবে আমার মনে হয় প্রথম ম্যাচে মলিনা 4 বিদেশি নিয়েই খেলানোর চেষ্টা করবেন, পরের ম্যাচগুলো থেকে অন্যান্য ভাবনা চিন্তায় হয়তো তিনি ধীরে ধীরে যেতে পারেন। আর মাঝমাঠটা সলিড করার জন্য 5টা বিদেশি ইউজ করলেও করতে পারেন, সেক্ষেত্রে ওই কামিন্স, ম্যাকলারেন আর দিমি 3 জনে মিলে অ্যাটাকে থাকলো, আর পেছনে 2জন ডিফেন্ডার রইল। রবসানকে প্রয়োজন মতো ইন্ট্রোডিউস করলেন বা প্রয়োজন না হলে ইন্ট্রোডিউস করলেন না, যেটা সেই ম্যাকলারেন আসার সময় আমরা দেখেছিলাম গতবার প্রথম ম্যাচটার ক্ষেত্রে। আরও একটা কারণ রয়েছে, কারণ রবসান এখন প্র্যাকটিস করলেও, ফিট হয়ে গেলেও রবসানের টিমটার সঙ্গে মানিয়ে নিতে, টিমের কম্বিনেশনের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে, প্লেয়ারদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে একটু টাইম কিন্তু লাগবে। তো এই বিষয়ে আমি একটাই কথা বলবো, মোহনবাগান যদি 1-2 প্র্যাকটিস ম্যাচ একটু খেলতে পারতো টুর্নামেন্টে নামার আগে, তাহলে টিমের কম্বিনেশনটা একটু দেখে নেওয়া যেত, কারণ ডুরান্ড কাপে সেইভাবে পুরো টিম পরীক্ষিত হয়নি। সে 5টা বিদেশিরই কম্বিনেশন হোক বা 6টা বিদেশিরই কম্বিনেশন হোক, সেই কম্বিনেশনটাকে একবার মাঠে নামিয়ে দেখে নেওয়া, এটাই আমার বক্তব্য। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।